নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের তোড়জোড়। 1 ফেব্রুয়ারি হৃদরোগে মৃত্যু হয় কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিনের মেয়েদের। বিধায়ক শূন্য কালীগঞ্জে, তাই ফের ভোট। আর উপনির্বাচনের আগে কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যদিও এখনো ঘোষণা হয়নি উপনির্বাচনের দিন। 28 মার্চ কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 8 এপ্রিল থেকে শুরু হবে তালিকা সংশোধনের কাজ। আর নয়া তালিকা প্রকাশ করতে হবে 5 মেতে 26 বিধানসভা ভোটের আগে, তাই কালীগঞ্জে ভোটের প্রস্তুতি। প্রতিদিনই আমরা প্রস্তুত আছি যে কোনো লড়াইয়ের জন্য। নির্বাচনী সংগ্রামও হলো এইরকম একটি রাজনৈতিক সংগ্রাম, ফলে সে সংগ্রাম কাল হোক পরশু হোক এটা বামপন্থীদের কাছে ম্যাটার করে না। যে কোনো সংগ্রামের জন্যই আমরা প্রস্তুত আছি। নির্বাচন আসবে যাবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যেদিন নির্বাচন ঘোষণা হোক আমরা প্রস্তুত আছি, আমরা লড়াইয়ে আছি। 25 মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন ইভিএম এবং ভিভিপ্যাটের পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু করবে। আমরা উপনির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের দল গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ। 12 বছর পর নাগপুরে সংঘ দপ্তরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার। আর সংঘ প্রধানের মুখোমুখি প্রধানমন্ত্রী। এটা কি বাধ্যবাধকতা? কারণ সামনে বিহারের বিধানসভা ভোট, আর তারপর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলের মতো রাজ্যে কঠিন লড়াই। সেই প্রেক্ষিতের কথা মাথায় রেখে কি ভাগবতের সঙ্গে বৈঠকে মোদী? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। जहां सेवा कार्य वहां स्वयं सेवक। संघ की इतने वर्षों की तपस्या विकसित भारत का एक नया अध्याय लिख रही है। आज योग है, डॉक्टर साहब का जन्मदिन। उनके बाद जिन्होंने संघ की बागडोर संभाली, पूजनीय श्री गुरु जी, उनके नाम का प्रकल्प और प्रधानमंत्री जी का यहाँ पर उपस्थित होना, ये सारे शुभयोग यहाँ पर एकत्रित है। রবিবার নাগপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার। রবিবার নাগপুরে সংঘ পরিচালিত মাধব নেত্রালয়ের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং MS গোলওয়ালকারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদী। শেষবার 2013 সালের জুলাইয়ে নাগপুরে সংঘের সদর দপ্তরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেটা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর। 12 বছর পর সংঘের সদর দপ্তরে পা রাখলেন তিনি। अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। प्रयाग में महाकुंभ में देखा, वहां नेत्र कुंभ में कैसे स्वयंसेवकों ने लाखों लोगों की मदद की। जहां सेवा कार्य वहां स्वयं सेवक। संघ की इतने वर्षों की तपस्या विकसित भारत का एक नया अध्याय लिख रही है। दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। यही साधना तो हर एक स्वयंसेवक के जीवन की प्राणवायु होती है। ये सेवा साधना हर स्वयंसेवक को निरंतर गतिमान रखती है। बड़ा छोटा कैसा भी काम हो, कोई भी कार्य क्षेत्र हो, सीमावर्ती गांव हो, पहाड़ी क्षेत्र हो, वन क्षेत्र हो, संघ के स्वयंसेवक निस्वार्थ भाव से कार्य करते रहते। आगे बढ़ रहे हैं स्वयंसेवक, और ये सारे सेवा के काम दया भाव से नहीं चलते। एक तो समाज के प्रति प्रेम है, समाज में सबको ही दृष्टि देनी है। जीवन के दृष्टि का सारांश में वर्णन है सेवा। 1 घंटा शाखा में स्वयं का विकास और 23 घंटा उस विकास का उपयोग समाज के भलाई के लिए, यही वह दृष्टि है। 1925 সালে যাত্রা শুরু করে আরএসএস। আগামী 27 সেপ্টেম্বর আরএসএস এর 100 বছর। এ প্রসঙ্গও এদিন উঠে এসছে মোদীর বক্তৃতায়।
राष्ट्रीय स्वयंसेवक संघ की गौरवशाली यात्रा का 100 वर्ष भी पूरे हो रहे हैं। राष्ट्रीय चेतना के संरक्षण और संवर्धन के लिए जो विचार भी 100 साल पहले बोला गया, वो महान वटवृक्ष के रूप में आज दुनिया के सामने है। সংঘের মতাদর্শে চলে বিজেপি। পদ্ম শিবিরের অন্দরে কেউ কেউ বলেন মোদি জামানায় আরএসএস এর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। 24-এর লোকসভা ভোটে আগের 2 দফার তুলনায় আসন কমে বিজেপির, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। কিন্তু তারপর হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা ভোটে চমকে দিয়েছে বিজেপি। অনেকেই বলেন এই 3 বিধানসভা ভোটে কোমর বেঁধে ময়দানে নামে আরএসএস, যার ফায়দা পেয়েছে বিজেপি। বিরোধীদের প্রশ্ন, সেই কৃতজ্ঞতা থেকেই কি সংঘ দপ্তরে নরেন্দ্র মোদী? আগামী দিনে ভোট বৈতরণী পার হওয়ার কথা বলছেন সৌগত রায়। গত লোকসভায় বিজেপির ফল তো ভালো হয়নি, ওরা এক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারপর হরিয়ানা, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে আরএসএস একদম গ্রাসরুট লেভেলে গিয়ে প্রচন্ড কাজ করে। প্রতিদান দেবার একটা দায়িত্ব মোদির আছে, সেটাই উনি পূরণ করতে যাচ্ছে। তার মানে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ল বিজেপি আরএসএস এর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয়। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বহু মানুষ সংঘের কাছে গিয়েছেন, সেখানে মহাত্মা গান্ধীও আছেন, প্রণব মুখার্জিও আছেন, শ্রীমতী গান্ধীও আছেন। সুতরাং এই সমস্ত বিবৃতি কোনো সারবত্তা এই মুহূর্তে সমাজে আছে কিনা, এই সবচেয়ে বড় প্রশ্ন। সামনেই একাধিক রাজ্যে ভোট, ডবল ইঞ্জিন তৈরির নির্বাচন। এবছরের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। 26-এ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলে বিজেপির কঠিন লড়াই। তার আগে সংঘের সদর দপ্তরে নরেন্দ্র মোদী সংঘ প্রধান মোহন ভাগবতের মুখোমুখি। নিউজ 18 বাংলা। শনিবার যে ভিডিওগুলো প্রকাশ্যে এসেছিল তাতে দেখা যাচ্ছিল যে বিধায়ক অখিলগিরিকে ধাক্কা মারছে পুলিশ। আর অখিলগিরির সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি, তর্কাতর্কি ভিডিও প্রকাশ্যে আসে। আর কিন্তু 24 ঘন্টায় বদলে গেল ছবি। রবিবার ভিডিওয় দেখা যাচ্ছে যে পুলিশকেই ধাক্কা মারছে অখিলগিরি। অনেক রকম ব্যাপার করছে। ভোট দেবেন কি? ভোট দেবেন কি? পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাকে ধাক্কা করেনি, ভিড়ের মাঝখানে আমি সেটা সামলাতে গিয়েছিলাম, হয়তো কোথাও কোথাও লেগে গেছে, পুলিশ কোথাও তার সেই সময় করে ফেলেছে। সেটা পুলিশ ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার কোনো ইচ্ছাই ছিল না, সেটা ভিড়ের মাঝখানে আমি সামাল দিতে গিয়েছিলাম, তাতে হয়তো কোথাও কোনো লেগে গেছে, তার জন্য পুলিশকে আমি কোনো দায়ী করছি না। অখিলকে লাঠিপেটা এবং অখিলকে লাঠিপেটার দাওয়াই দিলীপ ঘোষের। শনিবার কাঁথি সমবায় ভোটে উত্তেজনা ছড়ায়, পুলিশ বিধায়ক ধাক্কাধাক্কি, তর্কাতর্কি। ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুদি করে। তো এটা কি? আর এমএলএ একজন মন্ত্রী, তিনি কি ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। আর দিলীপের দাওয়াইকে পাগলের প্রলাপ বলছেন রামনগরের বিধায়ক অখিলগিরি। তবে আছে অখিলগিরি। দিলীপ ঘোষের কথা কি আসছে যায়? দিলীপ ঘোষের তার প্রার্থী, তার দল প্রার্থী দিতে পারেনি। দিলীপ ঘোষের তো কোনো ক্ষমতা নেই তার দলের, তার দল প্রার্থী দিতে পারেনি। দিলীপ ঘোষের মুখে এসব কথা মানায় না। দিলীপ ঘোষের ওই কথা আমি বলে যে পাগলের সমান মনে হচ্ছে। অনেক কথা অনেক সময় বলে, ওটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নেই।